দীর্ঘ এক যুগেরও বেশি সময় কারাবাসের পর মুক্তি পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আওতায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে তিনি মুক্তি লাভ করেন। মুক্তির পর শাহবাগে তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ, দেয়া হয় উষ্ণ অভ্যর্থনা। এ সময় এটিএম আজহার বলেন, অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এসএম আরিফের রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এটিএম আজহারুল ইসলামকে খালাস দেন দেশের সর্বোচ্চ আদালত। এই জামাত নেতার আনুষ্ঠানিক মুক্তি মেলে পরদিনই বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের আওতায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে বের হন এটিএম আজহার। জামায়াতের সাবেক এই শীর্ষ নেতাকে বরণে শাহবাগে তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সহ সংবর্ধনা স্থলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা। জানানো হয় উষ্ণ অভ্যর্থনা। দীর্ঘ এক যুগেরও বেশি সময় কারাবাসের পর মুক্ত হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে এটিএম আজহার জানান, আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠায় একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। আমি স্মরণ করছি, অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন, সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক, নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। এ সময় জাতির প্রয়োজনে সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাওয়ার ঘোষণা দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘ 14টি বছর গার্ডের উপর মৃত্যুদণ্ড দিয়ে যার উপর জুলুম করা হয়েছে, সেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। সেই মহান রব তাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। মানবতা বিরোধী অভিযোগে 2012 সালের 22 আগস্ট মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন এটিএম আজহারুল ইসলাম। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। বিএনপির 3 অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে তারুণ্যের সমাবেশে সকাল থেকে 4 বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে যোগ দিয়েছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে 15 লাখ তরুণ তরুণীর জমায়েত হবে বলে আশা করছেন দলের সিনিয়র নেতাকর্মীরা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে তরুণের সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে সকাল থেকেই যেন উৎসবের আমেজ। সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীরা জানান, এর মূল উদ্দেশ্য দেশের তরুণ সমাজের উদ্বেগ, উৎকণ্ঠা, প্রত্যাশা ও রাজনৈতিক অংশগ্রহণ কেন্দ্র করে একটি ইতিবাচক বার্তা দেওয়া। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়, প্রত্যেকে যে তাদের নিজের ভোটটা দিতে পারে, সেই অধিকারের জন্য ছাত্রদল সবসময় রাস্তায় থাকবে। আমরা যারা ভোট দিতে চাই, ভোটের জন্য যুদ্ধ করেছি, এই ভোটের অধিকার আদায়ের জন্য, রাজনৈতিক অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমে এসেছি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবার প্রত্যাশা, তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন। আগামী যে নির্বাচন একটি চ্যালেঞ্জ মুখর নির্বাচন, তারুণ্যের উপর প্রতিষ্ঠিত হবে আগামীর বাংলাদেশ। আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতাকর্মী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শিমুল খান, মাই টিভি, ঢাকা। দর্শক, রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। তার কাছ থেকে জানবো সমাবেশের সবশেষ পরিস্থিতি। ইউসুফ, তারুণ্যের সমাবেশের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। তারুণ্যের এই সমাবেশ থেকে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন এবং এই তরুণদের উদ্দেশ্যে তিনি আজকে দিক নির্দেশনা দেবেন যে তরুণরা আগামীর বাংলাদেশ গড়তে কি কি ভূমিকা রাখতে পারে। এই তরুণদের দাবি হচ্ছে যে তরুণদের যে অধিকার, সেই অধিকার আদায় করার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং দলীয় নির্দেশনা মেনে তারা কাজ করছে।
এই যে সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু নয়াপল্টনে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের আশেপাশের এলাকা সকাল থেকেই কিন্তু তরুণদের পদচারণায় মুখরিত। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি ফকিরের পুল মোড়, অর্থাৎ নয়াপল্টন থেকে কাকরাইল এবং কাকরাইল হয়ে আপনার যে ফকিরের পুল মোড়, এই ফকিরের পুল মোড় পার হয়ে আরামবাগের কাছাকাছি চলে গেছে জনসমাবেশ। আগামীর বাংলাদেশ কিভাবে গঠন করবে সেটা গঠন করতে তরুণরা কি কি ভূমিকা পালন করতে হবে এবং বিএনপিকে বিশেষ করে বিএনপি নেতৃত্বাধীন যেসব দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন রাজপথে ছিল তাদের সমন্বয়ে কিভাবে আগামী নির্বাচনী বৈতরণী পার হওয়া যায় এবং সরকার গঠন করা যায় সেই বিষয়ে হয়তো তারেক রহমান নির্দেশনা দেবেন এবং এই নির্দেশনা নিয়ে তারা নিজ নিজ এলাকায় চলে যাবে এবং সেখানে তরুণদের যে ভূমিকা রাখার কথা সে বিষয়ে তারা কাজ করবেন বলে জানিয়েছেন। এখন যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সমাবেশ চলছে সেই সমাবেশে এখন সংস্কৃতি কর্মীরা সেখানে গান পরিবেশন করছেন। কিছুক্ষণ পর বিএনপির সিনিয়র নেতারা মঞ্চে আসলেই সেখানে সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে এবং সিনিয়র নেতাদের বক্তব্যের পর তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন সুদূর লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে। আমাতুল, নয়াপল্টন থেকে তারুণ্যের সমাবেশের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমাতুল। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, তারুণ্যের সমাবেশের সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন। জাপানের নিক্কেই সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। সফরে জাপানের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক এবং উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত আলোচনা করার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে গত সোমবার প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, এবার 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা টোকিও। জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে $1 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। একই সঙ্গে জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি রপ্তানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কর্মচারীদের সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। প্রধান উপদেষ্টা বর্তমানে বিদেশে আছেন, দেশে ফিরলে এ বিষয়ে তুলে ধরা হবে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ এ কথা জানান। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, মন্ত্রিপরিষদ সচিবের কাছে কর্মচারীদের কথা ও গতকালের আলোচনার বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, তাই প্রধান উপদেষ্টার কাছে তিনি তুলে ধরবেন। 31 মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। হতেও সময় লাগে, বাতিল হতেও সময় লাগে, যতটুকু সময়, এটা তো কাজের উপর নির্ভর করবে। এখন দেখা যায় 10 দিন তো বন্ধ হয়ে যাবে ঈদের জন্য, এটা তো এইভাবে বলা যাবে না। স্যার জানাবেন প্রধান উপদেষ্টা আসলে, তখন এটা তুলবেন আর কি জিনিসটা। সে হয়তো আরো কিছু আমাদেরকে মানে বিস্তারিত কিছু বলতে পারেন, আমরা সেটা না শোনা পর্যন্ত কোনো মন্তব্য করতে চাই না। অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রাজধানী সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে জানিয়ে তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ধরতে সময় লেগেছে, সব দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনা হবে। এদিন সকালে আম রপ্তানি কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুষ্কৃতিকারী যারা আছে সবারই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে, যতই দুষ্কৃতিকারী আছে সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। ঈদ উল আজহা কবে তা জানতে আজ সন্ধ্যা 6:30টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সভাকক্ষে আরবি 1446 সনের জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। গতকাল ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সভায় জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এদিকে সৌদি আরবে 1446 হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী 6 জুন ঈদুল আজহা উদযাপিত হবে। বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়ও ঈদুল আজহা উদযাপিত হবে 6 জুন। এবার আমাদের কৃষি। স্বাদ, ঘ্রাণ আর রসালোতার অপূর্ব মেলবন্ধনের নাম দিনাজপুরের লিচু। দেশের উত্তর জনপদের এই লিচু সম্প্রতি স্থান পেয়েছে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের তালিকায়। এর মাধ্যমে শুধু স্বাদে নয়, আন্তর্জাতিক বাজারে নতুন পরিচয়ের স্বীকৃতি পেল দিনাজপুর। বিস্তারিত মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্টে জানাচ্ছেন ইলিয়াস কমল। দিনাজপুরকে বলা হয় লিচু রাজ্য। এখানকার মাটি, জলবায়ু আর মানুষের অভিজ্ঞতা একসাথে তৈরি করেছে অনন্য কৃষিভিত্তিক পরিচয়। মাদ্রাজি, বেদানা, বোম্বাই, চায়না থ্রি, হারিয়া, কাঠালি ও মুজাফফরি নানা জাতের লিচুর চাষ হয় এখানে। দিনে দিনে জনপ্রিয় হয়েছে এই চাষাবাদ, আর কৃষকরাও নিজেদের শ্রমে গড়ে তুলেছেন সম্ভাবনাময় অর্থনীতি। এবছর দিনাজপুর জেলায় লিচু চাষ হয়েছে প্রায় 5491 হেক্টর জমিতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 36,000 মেট্রিক টন। বাজারে ইতিমধ্যে উঠেছে মাদ্রাজি, বেদানা ও চায়না থ্রি জাতের লিচু। জুনের শেষ দিকে আসবে বোম্বাই, হারিয়া, মুজাফফরি ও কাঠালি জাতের লিচু। চায়নাতে বিক্রি করছে 700 টাকা শ, গোলাপি বিক্রি করছে 350 টাকা শ। ভালো পাকিস্তানি সবেদা লিচু আছে, এটা আপনার 800 টাকা করে শ। বিদেশে লিচু রপ্তানি করা হবে, জন্য আমরা খুব খুশি। এতে কৃষকরা লাভবান হবে। ফল ব্যবসায়ীদের মতে ঢাকার পাইকারদের কারণে লিচুর দাম স্থানীয় বাজারে বেড়ে যাচ্ছে, তবে তাতে ক্ষতি নয়, বরং লাভবান হচ্ছেন চাষিরা। দিনাজপুরের বাজারে প্রতি শ মাদ্রাজি বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়, বেদানার লিচু 450 থেকে 600 টাকায়, আর চায়না থ্রি বিক্রি হচ্ছে 950 থেকে 1100 টাকা পর্যন্ত। মাদ্রাজির দাম মোটামুটি খুব ভালো, 2500 থেকে শুরু, 2800 পর্যন্ত বেচা কিনা হচ্ছে বাগানেই। দাম বেশি আছে এখানে, হয়তো বাগানের মোটামুটি বেনিফিট হবে, খারাপ হবে। গতবারের থেকে এবার একটু তুলনামূলক দামটা বেশি। শুধু দেশীয় বাজার নয়, এখন চলছে দিনাজপুর লিচুকে বিদেশে পাঠানোর প্রক্রিয়াও। জিআই স্বীকৃতি পাওয়ার পর কৃষকদের মাঝে উৎসাহ বেড়েছে, আর কৃষি বিভাগও জানাচ্ছে আন্তর্জাতিক মান বজায় রেখে চলছে রপ্তানির জন্য প্রস্তুতি। প্রশাসনের সহযোগিতা এবং কৃষি বিভাগের সম্মিলিত প্রয়াসে গত 30 এপ্রিল জিআই পণ্য হিসাবে দিনাজপুরের বেদানা লিচু স্বীকৃতি পেয়েছে, যার কারণে কৃষকদের মধ্যে উৎসাহ বেড়েছে এবং জেলার উৎপাদিত লিচুর 20% পূরণ হয় স্থানীয়ভাবে, বাকি 80% লিচু পাঠানো হয় দেশের বিভিন্ন জেলায়। ইলিয়াস কমল, মাই টিভি। রাজধানীর বেইলি রোড এলাকায় 3টি কোষ্ঠী পাথরের মূর্তি সহ বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার ও 4 জনকে আটক করেছে র্যাব 10। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার বেইলি রোডস্থ বেইলি হাইটসের 4র্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে আনুমানিক 34 কোটি টাকা মূল্যমানের 3টি কোষ্ঠী পাথরের মূর্তি ও আনুমানিক 40 লক্ষ টাকা মূল্যমানের 110 বোতল বিদেশি ব্র্যান্ডের মদসহ ব্যবসায়ী চক্রকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামিগণ পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন এলাকা হতে অবৈধভাবে কোষ্ঠী পাথরের মূর্তি ও বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে পাচার করত। কোষ্ঠী পাথরের মূর্তিগুলো আমাদের অতীত সভ্যতা